গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল দেখো মা চা বানিয়ে নিচ্ছে, কেননা আমার এতটাই গলার অবস্থা খারাপ, তাই মা একটু কাড়া বানাচ্ছে। আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে 1 চামচ মধু কাপে দিয়ে আমাকে ওই চাটা রোজই করে দিচ্ছে, কেননা 2-3 বার করে আমি ওই চা খাচ্ছি। এতটাই আমার গলাটা ভেঙে থাকছে, খুবই গলার পজিশন আমার খারাপ। আজকে আমাদের প্রচুর কাজ, কেননা বৃহস্পতিবারে আমাদের কাজ এমনিই বেশি থাকে। তো কি কি কাজ করব কি করব না সব তোমাদের দেখিয়ে দেব। এই দেখো মা চার্লিকে এই ফাঁকে খাইয়ে দিচ্ছে, কেননা টেবিলে তুলে দিয়েছে, ও টেবিল থেকে নেমে পালিয়ে যেতে পারবে না, আর চটপট করে খেয়েও নেবে। তারপরেই আমরা কাজ শুরু করে দেবো। ভোরবেলা থেকেই দুজনে মিলে প্ল্যান করে নিয়েছি যে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি গুছিয়ে কাজও করা হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে তাড়াতাড়ি, আমাদের কিভাবে কমপ্লিট হবে কাজ সব আমরা দুজনে প্ল্যান করে নিয়েছি। তাহলে ঝটপট আমরা এবার কাজে লেগে যাব। চা বিস্কুট তো খেয়েই নিয়েছি, এরপর কাজ করে তারপর দেখব ব্রেকফাস্টে কি করা যায়। তাহলে চলো বন্ধুরা, সবার আগে আমি বিছানাটা তুলে নিচ্ছি, পুরো পরিষ্কার করে সব বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে, কেননা প্রতিবারই আমি যখন বিছানা গোছাই তো বালিশগুলো কোথায় রাখি সেইগুলো তোমাদের আজকে দেখাচ্ছি। কারণ বালিশগুলো আমি এই চেয়ারের ওপরে রাখতে হয়, কেননা চার্লি যখন খাটে থাকে ও বালিশের খোল ধরে টেনে হিঁচড়ে ছেঁড়াছিঁড়ি শুরু করে দেয়। তাই জন্য আমি চেয়ারের মধ্যে সব গুছিয়ে রাখি ঠিক করে, যাতে বালিশগুলোকে আরও না টেনে ছিঁড়তে পারে। এই দেখো আমি সব ওই জন্য চেয়ারে গুছিয়ে রেখে শুধু একটা বালিশ খাটে রাখি, যেটা আমরা একটু এসে শুতে টুতে পারি, এই জন্য। আবার শোবার সময় ইউজ করে আবার আমরা চেয়ারেই রেখে দিই। তোমরা তো জানোই আমাদের ওই কাজের যে দিদিটা কাজ করতো ও ছেড়ে দিয়েছে, তো আলটিমেট আমরা আর অন্য কোনো কাজের লোক রাখিনি, কেননা সত্যি কথা বলতে বিশ্বস্ত লোক পাওয়া তো খুব মুশকিল। পেয়েছিলাম এই দিদিটাকে, তো ও আর কাজ করতে পারলো না শারীরিক অসুস্থতার কারণে। তো আমি কি করলাম, আমরা দুজনে মিলে ওই জন্য ভেবে নিয়েছি যে এবার থেকে দুজনে মিলেই কাজ করতে হবে। সব কিছু একটু ভাগ করে কাজ করে নিলে কি কাজটা অনেকটা হালকা লাগে, কিন্তু একার পক্ষে করতে গেলে তখন অনেকটাই চাপের মনে হয়। সেই জন্য দুজনে মিলেই প্ল্যান করে নিই। আর কি হয়, আমাদের তো 7খানা ঘর, এবার এতগুলো ঘর রোজ রোজ মোছাও সম্ভব হয় না। আর সবথেকে বড় কথা, আমরা থাকি দুজন, কারণ আমার হাজব্যান্ড যখন আসে তখন তো ঠিক আছে, না হলে তো আমরা থাকি দুজন। এবার ওই দুজন মানুষ যদি আমরা 7খানা ঘর বারবার মুছি তো আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাব। সেই জন্য আমরা কি করি, যে দিনগুলো একটু ভালো দিন, সোম, মঙ্গল, বৃহস্পতি, শনিবার, হ্যাঁ, তো এই সব দিনগুলোতে কি আমরা 7খানা ঘর পুরোটাই মুছি। আর বাকি দিনগুলোতে কি করি, রান্নাঘরটা, বেডরুম দুটো, ঠাকুর ঘর, এইগুলো তো না মুছলেই নয়, কেননা এগুলো সবসময় ইউজ হচ্ছে, তো এই ঘরগুলো মুছে নিই শুধু। কিন্তু বাকি আমার স্টোর রুম আছে, আমার আরও 2টো ঘর আছে, গানের ঘর আছে, তারপরে আমার ডাইনিংটাও অনেকটা বড় তো এরিয়া দিয়ে রয়েছে, সেই জন্য ওইগুলোকে তখন একটু ছেড়ে দিই, কিন্তু ঝাড় প্রতিদিন দিয়ে দিই। তো এইভাবে প্ল্যান না করলে না বাড়ি মেনটেন করা খুব সমস্যা হয়ে যায়, কেননা কাজের লোক থাকলে একরকম, যেহেতু একা হাতে সব কিছু করা, তো সেই জন্য। আর মাও পুরোপুরি করতে গেলে অসুস্থ হয়ে যাবে, আমিও পুরোপুরি করতে গেলে অসুস্থ হয়ে যাব, সেই জন্য দুজনে মিলে করে নিলে কি অনেকটা কাজ হালকা হয়ে যায়। এইভাবে দেখো আমার বিছানা তো সব গোছানো হয়ে গেল। এবার ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘর ঝাড় দিয়ে দিলে ঘরে চার্লির লোম থাকে, তারপর অনেক ধুলো টুলো থাকে, হ্যাঁ, তো সেই জিনিসগুলোতে প্রতিদিন শীতকালে আমি দেখেছি প্রতিদিন ঝাড় দিলেও না ঠিক কিছু না কিছুভাবে ধুলো চলেই আসে, তো শুকনো ধুলো, তো হাওয়ার সাথে হোক, উত্তরের হাওয়াও দিচ্ছে এখন, তো সেই জন্য কি হয়, ঝাড়টা দিতেই হয়। আর বিশেষ করে ঘর মোছার আগে ঝাড় দেওয়াটা খুবই দরকার, আমি তো মনে করি তাই। ঘরটা ঝাড় দিয়ে দিলে কি ধুলো ঝুল টুল সব চলে গেল, ওগুলোকে পরিষ্কার হয়ে গেল, তারপর ঘরটা মুছে নিলে বেশ সুন্দর লাগে দেখতে। তো ওদিকে তো আমি নিচের ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলাম। এদিকে মা বলল যে অনেক দিন ছাদটাও আবার ঝাড় দেওয়া হচ্ছে না, তাই মা বলল যে তাহলে আমি ধরো ছাদটা ঝাড় দিয়ে নিই। তাই মা একটু ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে। ছাদটা আমাদের এতটাই বড় যে ঝাড় দিতেও সময় লাগে যথেষ্ট,
আর কোমরও ব্যথা হয়ে যায়। তো মাকে আমি বললাম আমি কি করব? মা বললো না ঠিক আছে, মা ছাদটা ঝাড় দিয়ে নেবে। তাই মা এবার ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে। এরপর দেখছি কি কাজ আরও করা যায়। এইদিকে দেখো আমাদের ছাদের দেওয়ালে একটা প্রজাপতি বসে আছে, আর চার্লি কিরকম প্রজাপতিটার দিকে তাকিয়ে রয়েছে, দেখো ওটাকে ধরবে বলে। এবার আমরা সব তো ঝাড় দেওয়ার কাজ বাজ শেষ। এবার দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি। তো যেহেতু আজকে সব কটা ঘরই মোছা হবে, তাই আমি মাকে বললাম যে তোমাকে তো অত সিঁড়ি ওঠা নামা তুমি করতে পারবে না, তাই আমি ওপরের ঘরগুলো আর মিডিলেও একটা দুটো ঘর মুছে দেবো, বাকিগুলো তুমি মুছো। তো হাফ হাফ করে দুজনে ভাগ করে নিলাম, দিয়ে এবার মোছামুছিগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার মা কিছুটা মুছে নিচ্ছে, আমি কিছুটা মুছে দিলাম, এবার মা মুছবে। আবার মা চার্লিকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে, ও খুব দুষ্টু করছিল বলে। মোছামুছি শেষ হওয়ার পর মা বলল যে আমাদের যে সিঁড়ির দিকটা রয়েছে নামার, তো সিঁড়ির দিকটাও একটু অনেক দিন আবার হয়ে গেছে, ঝাঁটপাট দেওয়া হয়নি। তাই মা বলল যখন এত কিছু কাজ করাই হচ্ছে, তাহলে একটু সিঁড়িটাও ঝাঁট দিয়ে দেওয়া যাক। তাই মা একটু ঝটপট করে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। আজকে তো দেখলে প্রচুর কাজ, কেননা আমাদের প্রতি বৃহস্পতিবারই আমাদের অনেক কাজ থাকে, কেননা ঘরের যত ধুলো বালি এগুলো সব আমরা মানে পরিষ্কার করি বৃহস্পতিবারটাতে। কেন প্রতিদিন তো সব আমাদের 7খানা ঘর, প্রতিদিন তো সব ঘর পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য বৃহস্পতিবারটা আমরা দুজনে মিলে একদম ওপর থেকে নিচ অবধি একদম সব পরিষ্কার করে নিই। তাই টাইমও লাগে অনেকটা। তাই সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে কাজগুলো করে নিলাম। এবার একটু ওই কালকের যে প্রসাদ এনেছিলাম একটুখানি খিচুড়ি বেঁচে গেছে, তাই দেখো আমি ওইটুকুনি একটু টিফিন করে নিচ্ছি, কেননা এরপর চান করে বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই টাইম লাগে। চান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নায় ঢুকবো। এবার ওই রান্না করতে করতে আমাদের মোটামুটি 2-2:30 তো হয়েই যাবে, সেই জন্য একটু খিচুড়িটা খেয়ে নিলাম, পেটেও থাকলো আর কাজকর্ম একদম আরামসে করে তারপরে আমরা রান্নায় ঢুকবো। তাহলে চলো আবার খেয়ে আবার যখন নেক্সট কাজ করব তোমাদের দেখাবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে মাইক্রোওভেনটা পরিষ্কার করার কথা মাকে বলবো, কেননা এই সব সময় মাছ মাংস ডিফ্রস্ট করা হয়, এই করা হয়, তো একটু মাঝে মধ্যে পরিষ্কার করে নিলে তো ভেতরে জামটাও আর থাকে না, আর বেশ ক্লিন চকচকে লাগে। তাই মা একটু কলিন দিয়ে ভেতরটা পুরো পরিষ্কার করে নিচ্ছে, আর কাঁচ টাচ যেগুলো রাখা হয় ওপরে ট্রে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। বন্ধুরা চলে এসেছি চান করে, কেননা একটু ফ্রেশ মানে চান করে নিলাম তাড়াতাড়ি, কেননা অনেক কাজ তো সকাল থেকে করেছি, তাই চানটা করেই নিলাম। আর রোদটা উঠেছে বলে একটু ভালো লাগছে এই সকালে চানটা। আবার তার মধ্যে আজকে আবার আমি মাথা ঘষেছি, তো দারুণ শীত করছে, তাই একটুখানি ওপরে এসেছি রোদটা পুড়িয়ে তারপরে আমি পুজো দেব, কেননা পুজো টুজো দিয়ে একবারে রান্না শুরু করব। তাই জন্য চান ফান করে এখন একটু রোদ পুড়িয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে 11টা।
আমার তো মনে হচ্ছে পুজো দিয়ে রান্না শুরু করতে করতে আমাদের 12টা বাজবে। ভাগ্যিস খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম, তাই এখন মানে অতটা অসুবিধা হবে না। যাই হোক, আসছি তারপর পুজো দিয়ে আবার, ঠিক আছে। এদিকে চার্লিও আমার সাথে একটু রোদ পুইয়ে নিচ্ছে। দেখো আমার কোলে বসে আরামে একটু রোদ খাচ্ছে। আর দেরি করলাম না, কেননা বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই টাইম লাগে, তাই পুজোটা স্টার্ট করে দিলাম। সরস্বতী চতুর্থ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপত্রিং কেশকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্দ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোরমতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। পুজো দেওয়া তো হয়ে গেল, এবার মা করে নিচ্ছে মূলোর ডাল। কেননা আজকের মেনু হবে মূলোর ডাল, আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর বেগুন ভাজা। দেখো আমি বেগুনগুলোতে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। ওদিকে আমি আলু আর ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। রান্না করতে করতে টুকটাক যেগুলো একটু বাসন পড়ছে আর গ্যাসের জায়গাগুলো একটু পরিষ্কার রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কেননা রান্নাটা করতে করতে পরিষ্কার করে নিলে একটু কাজটা এগিয়ে থাকে। বেগুন ভাজার পর এবার আমি তেলের মধ্যে ফুলকপিগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, আর সেই ফাঁকে পনিরটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি।
যেহেতু পনিরের ফুলকপি আলু দিয়ে পনির করবো, তাই পনিরগুলোকে একটু চওড়া চওড়া করেই কাটবো আমি, বেশি ছোট ছোট করব না। পনিরগুলো কাটা হয়ে গেছে। এদিকে ফুলকপি ভাজার পর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি একটা স্যালাড বানাচ্ছি বিট আর গাজর দিয়ে। আর এদিকে আমি দেখো এই মশলা, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে হলুদ, নুন, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে একটু সামান্য আমি জল দিয়ে দেবো। এই যে বিট গাজরের স্যালাডটা বানাচ্ছি, এটা একটা দারুণ জিনিস, খুবই উপকারী শরীরের জন্য। বিট গাজরটাকে ভালো করে বয়েল করে এর মধ্যে আমি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে খেলে দারুণ টেস্ট লাগে এটা খেতে। এটা তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো। শীতের দিনে বিট গাজরের এই রকম ধরনের স্যালাড ভাতের সাথে মেখে গরম ভাতে খেতে দারুণ লাগে। দেখো এই ফুলকপি আলুতে জল দিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এবার ওই ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল মতন করে নামিয়ে নেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো তার উপরে। আজকে আমি এত কাজ করলাম, সেই কাজের ভিডিওর টাইমিংও যেমন বেশি, সেরকম আমার এডিটিং করতেও অনেক সময় লেগে যাবে। কিন্তু তোমরা দেখতে তোমাদের সময় লাগবে মাত্র 2 মিনিট। যাই হোক, তো এডিট করতে আমার আজকের কাজটা অনেকটাই সময় লাগবে, তাই আজকে আমি এই রান্না বান্না করেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আজকের ব্লগ এখানেই আমি শেষ করব। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ তোমরা করে দিও। আজকের দেখো মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি, বেগুন ভাজা, বিট গাজরের স্যালাড, আর সাথে কালকের একটু চাটনি বেঁচে গেছিলো, তাই চাটনি। এই দিয়ে আমাদের আজকের মেনু কমপ্লিট হলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি খাওয়া দাওয়া করো। চলো টাটা, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে।